আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস্টিডের ক্লাসে। আমরা কোষের গঠন অধ্যায়ে কোষের সবগুলো অঙ্গাণু ডিটেলসে পড়ছিলাম, টপিকগুলো বুঝে বুঝে। তো আজকে আসতেছে হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর। তো আমি ছোটবেলা থেকেই ক্লাস 4-5-এ আমাদেরকে টিচার বলতো যে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। যেহেতু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই উদ্ভিদ হচ্ছে স্বভোজী বা অটোট্রফ। আর প্রাণী যেহেতু নিজের খাদ্য, মানে মানুষ যেমন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই মানুষ হচ্ছে পরভোজী বা হেটেরোট্রফ। এখন এটা তো আমি কিছুতেই মানতে চাইতাম না, আমার ফ্রেন্ডরাও, ছোট বাচ্চারা মানতে চাইতো না যে ব্যাপার কি, আমরা না নিজের খাবার নিজে তৈরি করি, রান্নাঘরে দিয়ে মাল মশলা মিশায় কি সুন্দর খাবার তৈরি করে খাচ্ছি। গাছপালাকে কোনোদিন খাবার খাইতেও দেখলাম না, তৈরি করতে দেখা তো দূরের কথা। ঘটনা কি আসলে? এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে গাছপালা কোষের ভিতর খাবার তৈরি করতে পারে। খাবার তো তৈরি হবে কোথায়? রান্নাঘরে, কিচেনে? না, খাবার তৈরি হবে কোষের ভিতর। অর্থাৎ যেসব জীবের কোষের ভেতর খাবার তৈরি হয়, কোষের ভেতর খাবার তৈরি হয়, তারা হচ্ছে স্বভোজী। আর যাদের কোষের ভেতর, যেমন আমার কোষের ভিতর কখনো কোনো খাবার, অর্থাৎ গ্লুকোজকে আমরা খাবার হিসেবে ধরছি এখানে, আমার কোনো কোষের ভিতর গ্লুকোজ তৈরি হয় না, যে সূর্য আর আলো ইউজ করে গ্লুকোজ তৈরি করি না আমি কোনো কোষে। বাট এই কাজটা, সূর্যের আলো ব্যবহার করে কোষের ভিতর গ্লুকোজ তৈরি করা, এই কাজটা করতে পারে গাছপালা, তাই তারা স্বভোজী। তাহলে স্বভোজী কারা? যারা কোষের ভেতর আলো ইউজ করে গ্লুকোজ তৈরি করতে পারে, তারা হচ্ছে স্বভোজী। যেমন গাছপালা, শৈবাল, ইউগ্লিনা জাতীয় কিছু আহ এককোষী জীবও আছে, প্রোটিস্টাও আছে, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর প্রাণীরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তো নেক্সট কোয়েশ্চেন, যখন আমরা আরো একটু উপরে ক্লাসে আসলাম 6-7-এ, তখন জানলাম যে উদ্ভিদের কোষের ভিতর খাবার তৈরি হয়, কারণ হলো উদ্ভিদের কোষের ভিতর এই প্লাস্টিড নামে একটা অঙ্গাণু আছে। যে কোষের মধ্যে অনেক অঙ্গাণু থাকে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওদের মধ্যে একজন হলো প্লাস্টিড। আর সেই প্লাস্টিড নাকি আলো ব্যবহার করে, সূর্যের আলো হতে হবে এমন কোনো কথা নাই, এই টিউব লাইট, হারিকেন ল্যাম্পের আলো দিয়েও হবে, আলো ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে ফেলতে পারে। এই জন্য হচ্ছে গাছপালা স্বভোজী। ঠিক আছে? তাহলে প্লাস্টিড আমরা পাই হচ্ছে উদ্ভিদ কোষে। নেক্সট প্রশ্ন হতে পারে, প্রাণী কোষে কি প্লাস্টিড পাওয়া যায়? তোমরা অ্যান্সার করো তো, কমেন্টে বলো, প্রাণী কোষে কি প্লাস্টিড পাওয়া যায়? তোমরা কমেন্টে অ্যান্সার করতে করতে এই রেকর্ডেড ক্লাসটা থেকে অনেকটা লাইভ ক্লাসের ফিল পাবা, এবং আমি সেভাবেই পড়ানোর চেষ্টা করি যাতে মনে হয় যে ক্লাসটা লাইভ হচ্ছে। ঠিক আছে? একটু অ্যান্সার করো তো। তোমরা বেশিরভাগই অ্যান্সার করছো যে না, পাওয়া যায় না। বাট আসলে প্রাণী কোষের মধ্যেও মাঝে মধ্যে প্লাস্টিড পাওয়া যায়। এই দুনিয়ায় টাকা পয়সা, সোনা গহনার পাশাপাশি প্লাস্টিডও চোরা কারবারি করা হয়। সেগুলো আমরা আজকে ইনশাল্লাহ শেষের দিকে গিয়ে জানবো। তা আসলে চলে আসি প্লাস্টিডে। এই যে প্লাস্টিড আছে, প্লাস্টিড হয় 3 প্রকার। একটা লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, শেষে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কারা? যেসব প্লাস্টিড বর্ণহীন, অর্থাৎ এদেরকে সাদা বলতে পারো, দেখতে সাদা মনে হয় বা বর্ণহীন। ক্লোরোপ্লাস্ট কারা? ক্লোরো শব্দের অর্থ ভাইয়া সবুজাভ, হলুদ, বা আমি সবুজ বলতে পারি। যেসব প্লাস্টিডের রং সবুজ, তাদের বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর যারা সবুজ বাদে অন্যান্য রঙের, যেমন হলুদ, কমলা, লাল, তারা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমা শব্দের অর্থ কিন্তু রঙিন। তো প্রশ্ন হতে পারে, ও তো বর্ণহীন, বুঝলাম যে বর্ণ না থাকাটাই স্বাভাবিক, এটা সবুজ কেন? ক্লোরোপ্লাস্ট সবুজ কেন? ক্লোরোপ্লাস্ট সবুজ বিকজ ওর ভিতরে একটা পিগমেন্ট থাকে, যার নাম হচ্ছে ক্লোরোফিল, তাই সে সবুজ। ক্লোরোফিল আবার 5 প্রকার হতে পারে, ABCDE। ওদের সবার রঙে কিন্তু মোটামুটি সবুজ, তাই ক্লোরোফিল থাকাতে ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হচ্ছে। ক্রোমোপ্লাস্ট রঙিন কেন? তোমরা গাজর খাও না? গাজর, হ্যাঁ, তাহলে গাজর রঙিন কেন? কারণ গাজরের মধ্যে ক্রোমোপ্লাস্ট আছে। তো দেখো, ক্রোমোপ্লাস্টের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে দুটো, সেটা হচ্ছে 1 নম্বরে ক্যারোটিন,
ক্যারোটিন কোন রঙের? দেখো কতে ক্যারোটিন, কতে হচ্ছে কমলা, তাহলে এ হচ্ছে কমলা সুন্দরী বা ক্যারোটিন। এটার কারণে কিছু কিছু ক্লোরোপ্লাস্ট কমলা রঙের হয়, মানে ক্রোমোপ্লাস্ট কমলা রঙের হয়, যেমন গাজর। আবার দেখো জ্যান্থোফিল আছে, জ্যান্থোফিলের জন্য দেখো জ্যান্থোফিলে হ আছে না, হতে হচ্ছে হলুদ, জ্যান্থোফিলের জন্য হয় হলুদ রঙের। তো ওরা কিন্তু ক্রোমোপ্লাস্ট, ওরা বর্ণময়তার সৃষ্টি করে, দেখতে অনেক সুন্দর লাগে জিনিসপাতি, এবং যখন সুন্দর জিনিসপাতি উদ্ভিদে দেখে পতঙ্গগুলো, ওরা উদ্ভিদের কাছে আসে, এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে যায়, ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, ঘুরে ফিরে বেড়ায়, এবং এর মাধ্যমে হয়ে যায় পরাগায়ন। তাহলে এই যে ক্রোমোপ্লাস্ট গুলো আছে, এরা গাছপালাকে দেখতে অনেক সুন্দর করে ফেলে। এই যে দেখো না কত সুন্দর লাগে গাছপালা, বন জঙ্গল, ক্রোমোপ্লাস্ট কিন্তু রঙিন করে বেসিক্যালি, এবং এরা পরাগায়নে সাহায্য করে এইভাবে। এরপরে আসছে ক্লোরোপ্লাস্ট, যেটা সবুজ। এই যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলই হচ্ছে মেইন জিনিস প্লাস্টিডের, যে জন্য প্লাস্টিড খাবার তৈরি করতে পারে, সবুজ রং। আর লিউকোপ্লাস্ট বর্ণহীন। তো যেহেতু বর্ণহীন, এদেরকে পাওয়া যায় মূলত মূলে। কোথায় পাওয়া যায় এদেরকে? মূলে পাওয়া যায়। এদেরকে পাওয়া যায় মূলত পাতায়, এদেরকে পাওয়া যায় ফুলে ফলে। হ্যাঁ, ফুল, ফল, অনেক সময় মূলেও, এদেরকেও মূলে পাওয়া যায়। সেটা কেন হয় আমরা দেখব। তো এই যে প্লাস্টিক 3 প্রকার আছে, এই প্লাস্টিক গুলোর মধ্যে কিন্তু কনভার্সন ঘটতে পারে। অর্থাৎ আজকে যেটা সবুজ রঙের, 7 দিন পরে সেটা সাদা হয়ে যেতে পারে, বা 7 দিন পরে সেটা হলুদও হয়ে যেতে পারে। এটা হওয়ার পিছনে সূর্যের আলোই বিশেষত দায়ী। যেমন তোমরা তো দেখবা, বা এটা তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো, তোমাদের বাসার আশেপাশে যদি খেলার মাঠ থাকে, মাঠে তো ঘাস থাকা স্বাভাবিক, আবার টার্ফে গেলে হবে না, মানে প্রাকৃতিক যে মাঠ আছে, সেখানে গিয়ে তুমি একটা জায়গায় সবুজ মাঠ, তো সবুজ ঘাস, ঘাসের উপর ইট ফেলে রাখবা, তারপরে তুমি 7 দিন ওভাবে রেখে দিবে, এটা এনশিওর করবা যে 7 দিন ওভাবেই ছিল ইটটা। 7 দিন পরে যদি তুমি ইটটা ওঠাও, দেখবে গাছ, ওখানে ঘাসগুলো অনেকটা হলুদ বা সবুজ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, সাদা। অর্থাৎ ঘাস যখন সবুজ ছিল, ওর ভিতরে কিন্তু ক্লোরোফিল ছিল। এই ক্লোরোফিল গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? কারণ তুমি ইট দিয়ে ঢেকে রাখাতে ওখানে সূর্যের আলো পড়ে নাই। তাহলে আলোর অভাবে ক্লোরোপ্লাস্ট কি হয়ে যাবে? লিউকোপ্লাস্ট হয়ে যাবে। ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হয়ে যায়। আবার তুমি এবার ইটটা ফেলে দাও, দিয়ে আবার 7 দিন পরে আসো, আবার 7 দিন পরে আসো, এবার এটাকে উন্মুক্ত রাখতে হবে এলাকাটাকে, এসে দেখবা যে ওটা আবার সবুজ হয়ে গেছে। তার মানে আলো পেলে আবার লিউকোপ্লাস্ট কি হয়ে যায়? ক্লোরোপ্লাস্ট হয়ে যায়। তাহলে এটা এদিকে কনভার্ট হতে পারে আলোর কারণে। আবার দেখো তোমার আম যখন পাকে, একটা আম কাঁচা অবস্থায় সেটা কিন্তু সবুজ হয়, আমের ত্বকটা সবুজ হয়, বাট আম পাকলে বা আমের ভিতরেও কিন্তু সবুজই হয়। আম পাকলে দেখা যায় সেই আমটা হলুদ হয়ে যাচ্ছে। কেন? কারণ আম যখন পাকে, আম পাকার ভিতরে কিন্তু শত শত রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। এর মধ্যে কিছু কিছু বিক্রিয়ায় ক্লোরোপ্লাস্টটা কি হয়ে যায়? ক্রোমোপ্লাস্ট হয়ে যায়। ঠিক আছে, এদিকে কনভার্সন হয়ে যায় এটা। সেই জন্য আম কাঁচা অবস্থায় সবুজ, পাকা অবস্থায় দেখা যায় হলুদ বা কমলা, কারণ এখানে ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়েছে। ওকে, তাই দেখো ক্লোরোপ্লাস্ট চাইলে কিন্তু দুই দিকেই কনভার্ট হতে পারে, বাট ক্রোমোপ্লাস্ট এটা কিন্তু ইউজুয়ালি কনভার্ট হয় না। যেমন দেখো গাজর, গাজর কি রঙের? ক্যারট আর কি, কমলা রঙের না? ওর ভিতরে ক্যারোটিন আছে, ক্যারোটিন কিন্তু একটা ক্রোমোপ্লাস্ট। এখন দেখো গাজর মাটির নিচে হয়, তারপরও সেটা লাল। মাটির নিচে তো আলো নাই, তারপরও গাজর লাল, কারণ গাজরে যে ক্রোমোপ্লাস্ট আছে, সেটা আলো না থাকলেও লাল অবস্থাতেই থাকে বা কমলা অবস্থাতেই থাকে, সেটা কখনো লিউকোপ্লাস্টে কনভার্ট হয় না। বাট ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে কনভার্ট হয়ে যেতে পারে, ক্রোমোপ্লাস্ট কিন্তু হয় না। আলো থাকলেও সে রঙিন, না থাকলেও সে রঙিন। এই হচ্ছে এদের মধ্যে কিছু কনভার্সন। তো আমাদের এই যে লিউকোপ্লাস্ট আছে, দেখো এ তো খাবার তৈরি করতেছে, তাই না? যেমন দেখো ক্রোমোপ্লাস্ট কি করতেছে? ক্রোমোপ্লাস্ট পরাগায়নে সাহায্য করতেছে,
এ খাদ্য তৈরি করতেছে। লিউকোপ্লাস্ট করে এটা কি তাহলে? লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে? এ করে খাদ্য তৈরি, আর এ করে পরাগায়ন এবং দৃষ্টিনন্দন করে তোলে। তো খাদ্য সঞ্চয়, তো আমরা জানি খাদ্য হচ্ছে বেসিক্যালি 3 প্রকার: শর্করা, আমিষ, স্নেহ। এই যে লিউকোপ্লাস্ট আছে এদের মধ্যে কিছু আছে অ্যামাইলোপ্লাস্ট, কিছু আছে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আর কিছু আছে হচ্ছে তোমার ইলায়োপ্লাস্ট। এর মধ্যে অ্যামাইলো, আমি জানি যে অ্যামাইলো মানেই শর্করা, তাই না? তাহলে অ্যামাইলোপ্লাস্ট শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে, অ্যালিউরোপ্লাস্ট করে হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, আর ইলায়োপ্লাস্ট লিপিড জাতীয় খাবার সঞ্চয় করে। এটা কিন্তু পরীক্ষায় আসা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কোন ধরনের লিউকোপ্লাস্ট কোন জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে। আশা করি আমরা পারবো সবাই। অ্যামাইলোপ্লাস্ট শর্করা, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন, ইলায়োপ্লাস্ট লিপিড। এই হচ্ছে এদের সম্পর্কে বেসিক ইনফরমেশন। এখন আমরা মূলত পড়বো ক্লোরোপ্লাস্টকে নিয়ে ইন ডিটেইলসে। এই যে ক্লোরোপ্লাস্ট, বা এটাকে প্লাস্টিড বললেও গুণা হবে না, এই প্লাস্টিড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যেমন উন্নত যে উদ্ভিদগুলো আছে, উন্নত উদ্ভিদ বলতে আমি আম, জাম, কাঁঠাল অর্থাৎ প্ল্যান্টি রাজ্যে যারা আছে, তোমরা ক্লাস 9-এ প্ল্যান্টি সম্পর্কে জানছো, প্ল্যান্টিতে যারা আছে তাদেরকে উন্নত উদ্ভিদ বলছি। উন্নত উদ্ভিদের প্লাস্টিড হয় লেন্সের মতো দেখতে, এবং এটার গঠন আমরা একটু পরে এখানে শিখবো। কিন্তু ক্ল্যামাইডোমোনাস হচ্ছে একটা শৈবাল, এককোষী শৈবাল। ক্ল্যামাইডোমোনাসের নামটা দেখো সি দিয়ে হচ্ছে, তো সিতে ক্ল্যামাইডোমোনাস, সিতে হচ্ছে কাপ। কাপকে কিন্তু বাংলায় পেয়ালা বলা হয়। কাপ আছে নাকি এখানে? কাপ দেখতেছি না, থাকলে দেখাতাম। তো ক্ল্যামাইডোমোনাসের প্লাস্টিড হয় পেয়ালাকৃতি। স্পাইরোগাইরা, এস দিয়ে সর্পিলাকার, এবং সর্পিলাকারটা অনেকটা দেখতে এস এর মতো হয়। তাহলে দেখো স্পাইরোগাইরা শৈবালে এটা হয় এস আকৃতির, ওইডোগোনিয়ামে হয় জালিকাকৃতির, জাইগনেমাতে হয় তারকা আকৃতির, পিথোফোরাতে হয় গোলাকার, আর ইউরোথ্রিক্সে হয় ফিতা, আংটি বা গার্ডল আকৃতি। এই তিনটার মধ্যে আমার কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় গার্ডলকে। গার্ডল মানে কি দেখো ভাইয়া, এটা বেল্ট না? বেল্টের এক মাথা যদি খোলা থাকে এটাকে গার্ডল বলে। তোমরা WWE খেলার সময় দেখছো যে ম্যাচ জেতার পর গার্ডল দেয় একটা, হ্যাঁ, কোমরের মধ্যে পড়ে থাকে। ওই গার্ডলের মতন অনেকটা দেখো, একদিকে খোলা থাকে না এক মাথা। WWE একটা অদ্ভুত খেলা, ওখানে কেউ কিন্তু প্যান্ট পরে না, অথচ ম্যাচ জিতার পর বেল্ট গার্ডল পাচ্ছে। গার্ডল দিয়ে সে করবে নাকি? তাই না? খেলার সময় তো তাকে বেল্ট বা গার্ডলের দরকার হয় না, খেলে হচ্ছে ইয়া পরে, প্যান্ট না পরে কিন্তু গার্ডল দেওয়া হয়। তো ইউলোথ্রিক্সে কিন্তু এই যে ফিতা বা আংটি বা গার্ডল আকৃতির, এটাকে অনেক সময় গার্ডলটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আংটি ফিতা বললে সেটাও হবে। তো পরীক্ষায় কিন্তু বেশিরভাগ সময় এটাই আসে যে ইউলোথ্রিক্সের প্লাস্টিড কোন আকৃতির, এটা সবচেয়ে বেশি আসে। এবং এই চার্টটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো। যারা ক্লাস নোট করাটা আমি রেকমেন্ড করি ক্লাসের সাথে, তারা এটা লিখে রাখো। আচ্ছা, তাহলে এখন আমাদের প্লাস্টিডের গঠনে আমরা যাব। প্লাস্টিডের গঠনে যদি যাই, উদ্ভিদে প্লাস্টিডের আগে থাকে হচ্ছে আদি প্লাস্টিড। এই আদি প্লাস্টিডটা থেকেই ধাপে ধাপে প্লাস্টিড তৈরি হয়, ঠিক আছে? আদি প্লাস্টিডটাই উন্নত হতে হতে প্লাস্টিডে কনভার্ট হয়। তাহলে আসলে আমরা দেখি, এই প্রসেসগুলো বুঝতে বুঝতে আমাদের পড়া হয়ে যাবে। তাহলে দেখো আমি প্লাস্টিড আঁকি। এই যে প্লাস্টিডের আবরণ দ্বিস্তর বিশিষ্ট, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিডের আবরণ। ওকে, আবরণ। তাহলে এই যে প্লাস্টিডটা আছে, এই প্লাস্টিডকে আমি বলবো আদি প্লাস্টিড, কারণ এর ভিতরে তেমন কিছু নাই। ইংরেজিতে প্রোপ্লাস্টিড বলে। হ্যাঁ, এর ভিতরে তেমন কিছু নাই, জাস্ট একটা লেন্সের মতো দেখতে। বলছিলাম না উন্নত উদ্ভিদের প্লাস্টিড দেখতে লেন্সের মতো, দেখো অনেকটা ফিজিক্সের উত্তর লেন্সের মতো হয়েছে না?
তাই দেখো এই একটা এরকম জিনিস। এরপর যখন এ আস্তে আস্তে ম্যাচিউর হয়, পরিণত হয়, এর যে আবরণটা আছে সেই আবরণটা থেকে আস্তে আস্তে এরকম কিছু ফোসকা বেরিয়ে আসে। দেখো একটু, এরকম কিছু ফোসকা বেরিয়ে আসে, থালাবাটির মতো অনেকটা দেখতে। এই থালাবাটির মতো ফোসকাগুলা কি বলা হয়? থাইলোকয়েড। কি বলে ভাইয়া? থাইলোকয়েড বলে। এদেরকে বলা হয় কি? থাইলোকয়েড। আবার দেখা যায় এই থাইলোকয়েড গুলো, হ্যাঁ, মিলেমিশে এই অনেকগুলো থালাবাটি মিলেমিশে তৈরি করা হচ্ছে গ্রানাম। হ্যাঁ, কয়েকটা থাইলোকয়েড মিলেমিশে আবার কি তৈরি হয়? গ্রানাম তৈরি হয়। গ্রানাম মানে কি, কথাটা বুঝাতে পারছি? দেখো আমাদের বাসায় অনেকগুলা থালাবাটি মিলেমিশে কি বলে? ডিনার সেট বলে না? হ্যাঁ, মনে করো 10টা থালাবাটি মিলে একটা ডিনার সেট। একই রকম অনেকগুলো থাইলোকয়েড মিলে একটা গ্রানাম। এই পুরো জিনিসটার নাম হচ্ছে গ্রানাম। আর এক একটা চাকতির নাম হচ্ছে থাইলোকয়েড। অনেকগুলো থাইলোকয়েড মিলে একটা গ্রানাম তৈরি করে। এবার এই গ্রানাম আরেক গ্রানামের সাথে কানেক্টেড হয়ে যায় কিছু শাখার মাধ্যমে। হ্যাঁ, এই শাখার মাধ্যমে একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে কানেক্টেড হয়ে গেল। এই যে একটা গ্রানামকে আরেকটা গ্রানামের সাথে কানেক্টেড করে, এই শাখাটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এখন তোমরা বলতে পারো ভাই হঠাৎ করে স্ট্রোমা ল্যামেলি এই শব্দ কোথা থেকে আসলো? কারণটা হচ্ছে, দেখো আমাদের প্লাস্টিকের এখানে যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্স বলে না, এই ম্যাট্রিক্সটা কিন্তু সাইটোসলের মতো না, একটু ডিফারেন্ট। এবং এই ম্যাট্রিক্সটার নামই হচ্ছে আসলে স্ট্রোমা। এটার নামই হচ্ছে আসলে কি ভাইয়া? স্ট্রোমা। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথমে জাস্ট ছিল একটা আবরণ, সে আবরণ থেকে ফোসকার মতো মতো থাইলোকয়েড তৈরি হয়েছে। থাইলোকয়েড গুলো একটার উপর একটা সাজতে 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 তৈরি করতেছে গ্রানাম। এবার একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে কানেক্ট হচ্ছে স্ট্রোমা ল্যামেলি দিয়ে, এবং এগুলো যেই তরলের মধ্যে ভাসতেছে সেই তরলের নাম হচ্ছে স্ট্রোমা। ওকে, তো আসো এদের সম্পর্কে একটু একটু বিবরণ আমরা নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আসো আবরণে। প্লাস্টিডের সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে ওর আবরণ। কেন? আমি তোমাদের গত ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলাম যে আমরা কোষ পর্দার গঠন যখন পড়েছি আমরা দেখেছি যে কোষের পর্দা তৈরি হয় ফসফোলিপিড দিয়ে, এবং কোষের ভিতরে যত অঙ্গাণু আছে তাদের পর্দাও তৈরি হয় ফসফোলিপিড দিয়ে। তাদের পর্দাও কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড দিয়ে। কিন্তু সেখানে একজন হচ্ছে ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটাই হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের আবরণ তৈরি হয় গ্লাইকোলিপিড দিয়ে। গ্লাইকোলিপিড দিয়ে। আমাদের কোষের ভিতর যে মাইটোকন্ড্রিয়া আছে, যে নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলজি বডি আছে, আরো যে যে আছে না কেন, সবার আবরণ কিন্তু তৈরি হয় ফসফোলিপিড দিয়ে। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র কে? প্লাস্টিড। প্লাস্টিডের আবরণ তৈরি হয় কি দিয়ে ভাইয়া? গ্লাইকোলিপিড দিয়ে। হ্যাঁ, প্লাস্টিডের আবরণ কি দিয়ে তৈরি হয়? গ্লাইকোলিপিড দিয়ে তৈরি হয় প্লাস্টিডের আবরণ। ঠিক আছে? এবং এটা কিসের পক্ষে প্রমাণ দেয়? এটা প্রমাণ দেয় যে প্লাস্টিড ইজ সামথিং ডিফারেন্ট, এবং এটাও প্রমাণ করে যে প্লাস্টিড হয়তো কোষের অংশ না। যে একটা বাসার সব বাচ্চা, তুমি একটা বাসায় গিয়ে দেখলা 10টা বাচ্চা, 9টাই ফর্সা, একজন কালো, তাহলে বুঝতে হবে ও হয়তো ডিফারেন্ট কোনো জায়গা থেকে আসছে। হ্যাঁ, তাই না? এখানেও কিন্তু এরকম যে সবার আবরণ দেখতে, সবার জামা হচ্ছে ফসফোলিপিড দিয়ে বানানো, তোর জামা বানানো গ্লাইকোলিপিড দিয়ে, তার মানে তুই অন্য কোনো জায়গা থেকে আসছিস। ব্যাপারটা মাথায় রাখো, মিলাই দিব। তাহলে এখন আসো থাইলোকয়েডে এবং স্ট্রোমাতে। আমি যদি থাইলোকয়েডে যাই, আমি একটা থাইলোকয়েডকে খুলে আনি এখান থেকে। এই মনে করো একটা থাইলোকয়েড, আর এই হচ্ছে থাইলোকয়েডের মেমব্রেন। এই থাইলোকয়েডের মেমব্রেনে এরকম কিছু গুটি পাওয়া যায়। এই গুটিগুলোর নাম হচ্ছে ফটোসিস্টেম, বা এদের আরেকটা নাম হচ্ছে কোয়ান্টোসোম।
এই যে আমি এত করে বললাম যে আলো ইউজ করে খাবার তৈরি করে, সেই যে পরিবেশে যে আলোটা আছে সেই আলোকে ও ক্যাচ করে কি দিয়ে? যেমন আমরা আলোকে ক্যাচ করি চোখ দিয়ে, আমাদের দুইটা চোখ তো আছেই, আবার মাথার ভিতরে আরেকটা চোখ আছে, বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড, তৃতীয় নয়ন। আমাদের কিন্তু চোখ তিনটা আসলে, দুইটা বাইরে একটা ভিতরে। তো গাছেরও চোখ আছে, সেই চোখ দিয়ে সে আলো ধরে ফেলতে পারে, সেই চোখের নাম হচ্ছে ফটোসিস্টেম। এখানেই কিন্তু আলো ক্যাচ করে মূল প্রসেসটা শুরু করা হয়। তো আমরা জানি সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। তো এই যে আলোক পর্যায়টা কিন্তু এই ফটোসিস্টেমের মধ্যেই হয়। আলোক পর্যায়, আলোক পর্যায়ে এখানে এটিপি আর NADPH2 তৈরি হয়, এবং তারপর গ্লুকোজ তৈরির যে প্রধান কাজটা সেটা কিন্তু ফটোসিস্টেমে হয় না, সেটা হয় এই যে স্ট্রোমাতে। তার মানে স্ট্রোমাতে হয় হচ্ছে অন্ধকার পর্যায়, এখানে অন্ধকার পর্যায় হয়। এবং অন্ধকার পর্যায়েই যেহেতু গ্লুকোজটা তৈরি হয়, তাই গ্লুকোজ তৈরির যত এনজাইম সব স্ট্রোমাতে থাকে। গ্লুকোজের যত এনজাইম আছে সব কই থাকে? স্ট্রোমাতে থাকে। আর আলোক পর্যায়ে যেহেতু হয় থাইলোকয়েডে, তাই আলো ক্যাচ করার যন্ত্র ফটো সিস্টেম, ফটো মানেই তো আলো, কোয়ান্টা মানেও তোমরা আলোর কোয়ান্টাম থিওরি পড়ছো, কোয়ান্টা আলো কিন্তু কোয়ান্টা হিসেবে আগায়, তাই সেটাও কিন্তু থাকে থাইলোকয়েডে। ওকে, তাহলে এখানে আমি আলোক পর্যায় করতেছি ফটো সিস্টেমে, আর অন্ধকার পর্যায় করতেছি স্ট্রোমাতে। তো স্ট্রোমাকে এখানেই শেষ না, স্ট্রোমাতে আরো বহু কিছু আছে। দেখো, এই যে প্লাস্টিড আছে, প্লাস্টিডের কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, দ্বিসূত্রক ডিএনএ থাকে। ইভেন প্লাস্টিডের নিজস্ব আরএনএও আছে। আরো বড় তাজ্জব ব্যাপার, প্লাস্টিডের নিজস্ব রাইবোজোমও আছে। এই যে ডিএনএ, আরএনএ, রাইবোজোম, এই সবগুলোকে পাওয়া যায় স্ট্রোমাতে। হ্যাঁ, ডিএনএ, আরএনএ এবং অবশ্যই 70S রাইবোজোম, এই সব জিনিসপাতি থাকে কোথায় ভাইয়া? প্লাস্টিডের স্ট্রোমাতে থাকে, ওই ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে ওরা। এবং দেখো, যেহেতু আমার প্লাস্টিডের মধ্যে ডিএনএ, আরএনএ, রাইবোজোম আছে, তাই প্লাস্টিড কিন্তু হয় স্ববিভাজনক্ষম, অর্থাৎ নিজেই নিজেকে বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে আসলে এই পয়েন্টগুলো একটু আমরা লিখি, প্লাস্টিডের বৈশিষ্ট্যগুলা। আমাদের মোটামুটি পড়ালেখা তো শেষ। হ্যাঁ, তা দেখো আমরা একটা পয়েন্ট পেলাম যে প্লাস্টিড স্ববিভাজনক্ষম, স্ববিভাজনক্ষম। দ্বিতীয়ত একটা পয়েন্ট হচ্ছে, আমি গতদিনে একটা গল্প বলেছিলাম মাইটোকন্ড্রিয়ার ইপটিজ হওয়ার গল্প, একই রকম প্লাস্টিডও আজকে থেকে কোটি কোটি বছর আগে প্লাস্টিড প্রকৃতিতে স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াইতো, নিজের মতো যেখানে সেখানে গিয়ে যা তা করতো। কিন্তু একটা পর্যায়ে প্রকৃতি তার প্রতি বিরূপ হয়ে উঠলো, এবং প্লাস্টিড বিভিন্নভাবে টিজিং এর শিকার হলো, যে বেটা তোর নাই রাইবোজোম ঠিকঠাক মতো, 80S রাইবোজোম নাই, 70S, তুই একলা একলা ঘুরে বেড়াস, হ্যাঁ যা বাসায় যা। তো এইরকম প্লাস্টিড একা একা যখন পরিবেশে ঘুরে বেড়াতো, প্লাস্টিড বিভিন্ন রকম আক্রমণের শিকার হতো, প্লাস্টিড নষ্ট হয়ে যেত, গলায় ফাঁস দিত। তখন প্লাস্টিড আসলো কোষের কাছে, আমাদের সুকেন্দ্রিক কোষের কাছে, এসে বলল, ওগো, ও কিন্তু দাদা বলে নাই, ও বলছে ওগো, ওগো সুকেন্দ্রিক কোষ, আমায় থাকিবার জায়গা দাও, আমায় আশ্রয় দাও। তখন কোষ বলল, তোমাকে আশ্রয় দিয়ে আমার কি লাভ বলো? ওর সাথে কিন্তু একটু কোমল ভাবে কথাবার্তা বলেছে সুকেন্দ্রিক কোষ। তখন প্লাস্টিড বলল যে দেখো, আমি না খাবার তৈরি করতে পারি, আমি গ্লুকোজ তৈরি করতে পারি, এবং তুমি দেখবে যখন কয়েক কোটি বছর পর পৃথিবীতে মানুষ আসবে, তারা আমাকে বলবে রান্নাঘর, এবং তুমি যদি আমাকে জায়গা দাও, ওরা আমাকে বলবে কোষের রান্নাঘর, আমি তোমাকে অনেক খাবার দাবার তৈরি করে দিব। খাবার দাবার তৈরি করার লোক তো আমাদের খুবই দরকার, তাই না? বাসা বাড়িতে খাবার দাবার তৈরির লোককে আপন করে নিতে চায় সবাই। হুম। তো দেখো, কোষ তখন বললো, ভালো ডিল, হ্যাঁ চলে আসো আমার ভিতরে, খাবার তৈরি করে দিও আমাকে। তো দেখো এইভাবে কি হলো, প্লাস্টিড কোষের ভিতরে চলে আসলো, এবং এতে প্লাস্টিডের লাভ। প্লাস্টিড ইফটিজিং এর শিকার হচ্ছিল, সেখান থেকে ওকে বাঁচাই দিল কে? কোষ। আবার দেখো কোষেরও লাভ, কোষ খাবার পেয়ে যাচ্ছে অনেক।
তাই এখানেও একটা অন্তঃমিথজীবিতা বা এন্ডোসিম্বায়োসিসের সম্পর্ক স্থাপিত হলো। এই জন্য প্লাস্টিডও হচ্ছে কোষের অন্তঃমিথজীবী। তোমরা আগে পড়েছো যে মাইটোকন্ড্রিয়া কোষের অন্তঃমিথজীবী, আজকে শিখলে প্লাস্টিডও কোষের অন্তঃমিথজীবী। এবং হ্যাঁ, প্লাস্টিডও কিন্তু সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায়। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে এটা যেহেতু স্ববিভাজনক্ষম, এরা সরাসরি মাতৃকোষ থেকে অপত্য কোষে চলে যায়। এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। কোষ বিভাজিত হয় না ভাইয়া, কোষ বিভাজনের সময় মাতৃকোষের যেসব অঙ্গাণু সরাসরি অপত্য কোষে চলে যেতে পারে তাদেরকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এটা প্রদর্শন করতে পারে বিশেষত মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এটা সেন্ট্রিওলও পারে, সেন্ট্রাজোম ওরাও পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো বুঝছি কিনা? খাবার তৈরি করতেছে, হ্যাঁ, এবং আরো হাবিজাবি কাজ করতেছে। এখন দেখো, আমি তোমাদের একটা কথা বলছিলাম, মিলাই দিব। দেখো, আমাদের কোষের ভিতরে সবার আবরণ ফসফোলিপিড দিয়ে তৈরি, আর প্লাস্টিডের তৈরি হয় গ্লাইকোলিপিড দিয়ে। তার মানে কি, এটা কিন্তু শুরু থেকেই কোষের ভিতর ছিল না, এটা আলাদা মতো ছিল, আলাদাভাবে ও নিজেকে গ্লাইকোলিপিড দিয়ে তৈরি করছিল আর আবরণটা। তারপরে কোষে চলে আসছে, কিন্তু কোটি কোটি বছরেও ওর আবরণটাও চেঞ্জ করতে দেয় নাই। ওর আবরণ যা দিয়ে তৈরি হতো সেটাই রেখে দিয়েছে। তার মানে আমি যে গল্পটা বলছিলাম যে ওগোর গল্পটা কিন্তু সত্য। আসলেই প্লাস্টিড একসময় কোষের বাইরে থাকতো এবং ওর আবরণ তৈরি করা ছিল গ্লাইকোলিপিড দিয়ে। আজও সেই আবরণ গ্লাইকোলিপিড দিয়েই তৈরি করা, ব্যতিক্রমী আবরণ। ওই আবরণ নিয়েই সে কোটি কোটি বছর যাবত সুকেন্দ্রিক কোষের ভিতর বসবাস করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিড নিজের বৈশিষ্ট্য টিকিয়ে রাখতে অনেক বেশি সচেতন এবং সে সেটা করতেও পেরেছে। শত শত লক্ষ কোটি বছর যাবত সে নিজের বৈশিষ্ট্যগুলোকে ইনট্যাক্ট রেখেছে। কোষের ভিতর বসে সে খাবার তৈরি করছে, কোষের ভিতর বসে যেখানে সবার জামা কাপড় হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি, সেখানে প্লাস্টিডের জামা কাপড় আজও গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। এটা সে ধরে রাখতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে সে এটা ধরে রাখতে পারলো? এটা কি বইয়ে বলা আছে? হ্যাঁ, এটা বইয়ে বলা আছে। এটা বইয়ে বলা আছে, আমি তোমাদের বই থেকেই বলি। আমি বইয়ে দেখলাম যে নতুন বইয়ে জিনিসটা অ্যাড করছে, নতুন বই অ্যাড করছে জিনিসটা, পিডিএফ এ দেখলাম। দেখো, এই যে প্লাস্টিডের যে ডিএনএ আছে না ভাইয়া, ডিএনএ, এই প্লাস্টিডের ডিএনএতে একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখা যায়। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, আমার মনে হয় এই কালারটা একটু ভালো মার্কার নিতে হবে, দাঁড়াও। সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট। ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট, এই স্পেশাল ফিচারটা আমরা প্লাস্টিডে দেখতে পাই। মাঝে মধ্যে মাইটোকন্ড্রিয়াতে একটু একটু দেখা যায়, বাট পরীক্ষায় যদি আসে অ্যান্সার করবা প্লাস্টিডে। এটা কি জিনিস? ওদের ডিএনএ সিকোয়েন্সটা এমন ভাবে সাজানো যে ওটা সহজে চেঞ্জ হবে না। ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট, আমি একটু, ব্যাপারটা অনেক জটিল, আমারও, আমি যখন স্টুডেন্ট ছিলাম বুঝতে অনেক সময় লাগছিল। আমি একটু সিম্পলি এটা বলি। মনে করো ওর ডিএনএটা এইভাবে আছে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। দাঁড়াও, মার্কারটা ডিস্টার্ব করে, ব্লু মার্কার গুলা ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে দেখো, মনে করো আছে এইভাবে এটি জিসি, তাই না? এটা দিয়ে দেখাই, কোনটা দিয়ে দেখাবো? এটিজিসি, এজিসিটি দিয়ে দেখাই, এজিসিটি, ভালো বুঝবা। এ জি সি টি, তাই না? এই 5 থেকে 3-এর দিকে। আমরা জানি এদের ডিএনএ তো দ্বিসূত্রক, দেখো দুইটা সুতা দেখাইছিলাম, তাহলে আরেকটা সুতা আছে। আরেকটা সুতা কি হবে বলো? এর বিপরীতে থাকে হচ্ছে কি, এটি থাকে না, টি সি জি এ, এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এটা হচ্ছে একটা সূত্রক, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্রক। এবার একটা জিনিস খেয়াল করো, দুইটা সূত্র কিন্তু একই রকম। দেখো, আমাকে তো অবশ্যই 5 থেকে 3-এর দিকে রিড করতে হবে বা পড়তে হবে, এটা কিন্তু নিয়ম, অলওয়েজ মনে রাখবা। এদের সব কার্যাবলী 5 থেকে 3-এর দিকে হবে।
5 থেকে 3-এর দিকে, 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে। দেখো আমি যদি উপরের যে সূত্রকটা আছে এটাকে 5 থেকে 3-এর দিকে পড়ি, কি হচ্ছে AGCT। আমি নিচের সূত্রকটাকে এবার পড়বো, কিভাবে পড়বো, 5 থেকে 3-এর দিকে, এটাও কি হচ্ছে AGCT। দেখো এটাকেও পড়লে AGCT, ইংরেজির মতো, এটা আবার আরবির মতো AGCT। অর্থাৎ দেখো তোমার এই সূত্রক যা বলতেছে কমপ্লিমেন্টারি সূত্রক তাই বলতেছে। অর্থাৎ তুমি যদি কোনোভাবে একটা সূত্রকে নষ্ট করে দাও লাভ নাই, কিন্তু অন্য সূত্রক কাহিনী ফাঁস করে দিবে যে কি লেখা ছিল তার ভিতর। এই জন্য এর যে ডিএনএ এর ভিতর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এত সহজে চেঞ্জ হয় না, বিকজ এর মধ্যে ডুপ্লিকেট ইনভার্টেড রিপিটস দেখা যায়। বলো কি দেখা যায়, এর ডিএনএ তে ডুপ্লিকেট ইনভার্টেড রিপিটস দেখা যায়। এই জন্য এর বৈশিষ্ট্যগুলো সহজে চেঞ্জ হয় না, এর বৈশিষ্ট্যগুলো সহজে চেঞ্জ হয় না। आँखों की गुस्ताखियाँ माफ हो। হুম, এই তো। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা এই বৈশিষ্ট্য, এই ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট থাকার কারণেই ও নিজের বৈশিষ্ট্যগুলোকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে পারতেছে। এটা গেল। আরেকটা পয়েন্ট বলার ছিল, ওই যে বলছিলাম যে কোনো প্রাণী দেহে প্লাস্টিড আছে কিনা। অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, প্রাণীদের মধ্যেও প্লাস্টিড দেখা যায়। হ্যাঁ, প্রাণীদের মধ্যে প্লাস্টিড দেখা যায়। এক ধরনের প্রাণী আছে যাদের নাম হচ্ছে সি স্লাগ। সি স্লাগ, এরা মাছ জাতীয়, অনেকটা মাছের সমুদ্রে থাকে আর কি। এই যে সি স্লাগ আছে এদের প্রধান খাদ্য হচ্ছে শৈবাল। এরা শৈবালকে খায়। এখন এই যে আমরা এখানে অনেকগুলো শৈবাল দেখছি না, ক্লাইমাইডামোনাস থেকে ইউলোথ্রিক্স পর্যন্ত। শৈবালের ভিতর তো ভাইয়া প্লাস্টিড আছে। তোরা যখন শৈবালটাকে খায়, সেই শৈবালের কোষের ভেতর যে প্লাস্টিড ছিল সেটাকে এরা সামহাউ নিজের কোষের ভিতর প্রবেশ করায় ফেলে। দেখো আমরাও তো শৈবাল খাই, আমরা গাছপালা খাই, গাছপালার প্লাস্টিডকে আমরা আমাদের কোষের মধ্যে ইনস্টল করতে পারি, পারি না। কিন্তু এই সিসলাগের মধ্যে একটা টেকনিক আছে যাকে বলা হয় ক্লিপ্টোপ্লাস্টি। ক্লিপ্টোপ্লাস্টি, এই টেকনিকের মাধ্যমে সে করে কি, সে যেই শৈবালটার সাথে বসবাস করে বা যে সে যেই শৈবালটাকে খায় সেই শৈবালের প্লাস্টিডকে বের করে সে নিজের কোষের ভিতরে ইনস্টল করতে পারে, এবং দেখা যায় এও খাবার তৈরি করে ফেলতেছে, এই প্লাস্টিক দিয়েও খাবার তৈরি করে ফেলতেছে। তাহলে দেখো সাধারণত উদ্ভিদ কোষেই পাওয়া যায় প্লাস্টিক, কিন্তু একটা ব্যতিক্রম আছে সি স্লাগ। এটা প্রাণী হওয়া সত্ত্বেও এর ভিতরে প্লাস্টিক থাকে, প্লাস্টিক চুরি করে শৈবালের কাছ থেকে, শৈবালের কোষের প্লাস্টিক চুরি করে নিজের কোষের ভিতরে ইনস্টল করে ফেলে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্লাস্টিক সম্পর্কে পয়েন্ট। আর কি কোনো পয়েন্ট বলার মতো আছে? আমি একটু এখন বইটা পড়ায় দেই। আর কিছু পড়ার মতো নাই, তাহলে আমি এখন বইটা পড়ায় দেই একটু। তাহলে দেখো বইয়ে ক্লোরোপ্লাস্টের গঠন বলছে, প্রথমে ওই যে ওইভাবে আবরণ আবরণ তৈরি হয় গ্লাইকোলিপিড দিয়ে। স্ট্রোমা, এই যে বলেছি স্ট্রোমার মধ্যে অন্ধকার পর্যায় ঘটে, এখানে ডিএনএ আরএনএ রাইবোজোম থাকে, গ্লুকোজ তৈরির এনজাইম থাকে, এইসব জিনিস এখানে থাকে। অসমোফিলিক দানা থাকে। থাইলোকয়েড বা গ্রানাম, এখানে থাকে হচ্ছে কোয়ান্টোসোম বা ফটোসিস্টেম। এছাড়াও এখানে এটিপি সিনথেজও থাকে। হ্যাঁ, এটা লিখে দেই, এখানে এটিপি সিনথেজ, যে বলছিলাম না মাইটোকন্ড্রিয়া এটিপি সিনথেজ আছে, এখানেও এটিপি সিনথেজ আছে, এটিপি সিনথেজ আছে, এবং এখানে আলোক পর্যায়টা হয়, যেহেতু আলো ক্যাচ করতে পারে ফটোসিস্টেম। আচ্ছা, তারপরে স্ট্রোমা ল্যামেলি, এই যে স্ট্রোমা ল্যামেলি দুইটা স্ট্রোমাকে কানেক্ট, দুইটা থাইলোকয়েডকে যে কানেক্ট করছে। তারপরে হচ্ছে ডিএনএ এবং রাইবোজোম, বলেছি যে ডিএনএ রাইবোজোম 70s। প্লাস্টিডের কাজ সবাই জানি, খাবার তৈরি করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স করে, আর কার্বন ডাই অক্সাইডকে আরইউবিপিতে যুক্ত করে, ওইটাই তো হচ্ছে তোমার ইয়া অন্ধকার পর্যায়ে তো ওইটাই হয়। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে প্লাস্টিডের বৈশিষ্ট্য। এখন প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু কম্পারিজন বইয়ে দেওয়া আছে, আমার মনে হয় তোমরা এটা এমনিতেই পারবা, যতগুলা পড়ায় দিছে এটা একটু পড়তে হবে।
এবং প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু মিলও বলা হয়েছে, যেমন দেখো এই যে অন্তর্মিথজীবী, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, স্ববিভাজনক্ষম, এগুলো হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মিল। এছাড়াও দেখো দুইজনের মধ্যেই এটিপি সিনথেস থাকে। তারপর লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের পার্থক্য বলছে, যেটা আমি একেবারে শুরুর দিকে আলোচনা করেছিলাম। তাহলে আশা করি প্লাস্টিডের ব্যাপারে আজকে থেকে সবাই সব ক্লিয়ার। আমরা নতুন যে জিনিসগুলো জানতে পারছি, একটা হচ্ছে এই যে এই জিনিসগুলো অনেকের কাছে নতুন মনে হতে পারে, স্ববিভাজনক্ষম, অন্তর্মিথজীবী, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। আর একেবারেই আমি জানি সবার কাছে নতুন যে জিনিসটা সিস লাগের ব্যাপারটা। আর ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট বইয়ে লেখা আছে, বাট এটা সিগনিফিকেন্স মানে তাৎপর্য আলোচনা করলাম। আর ও যে খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, পরাগায়নে সাহায্য করে, এটা তোমরা ক্লাস 4-5 থেকেই জানো আশা করি। তো এই হচ্ছে ভাইয়া প্লাস্টিকের লেখাপড়া। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট যা যা পারো করে দাও।